কুলম্বের সূত্র ও তড়িৎ ক্ষেত্র স্থির তড়িতের মধ্যে পড়ছি, ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে, সেটা শুরু করছি। ক্লাস 12-এর পুরো ফিজিক্সটাকে মোটামুটি কতগুলো পার্টে ভাঙা হয়। একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, তারপর হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, প্রবাহী তড়িৎ, তারপর ম্যাগনেটিজম পার্টটা যেখানে রয়েছে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাগনেট মানে চুম্বকের সাধারণ ধর্ম, তারপর ইলেকট্রোম্যাগনেটিজম তড়িৎ চুম্বকত্ব। বেশ, তারপর চলে এলো অপটিক্স। অপটিক্স মানে লাইট, যেখানে রে অপটিক্স আর ওয়েভ অপটিক্স, আলোর তরঙ্গ তত্ত্ব, আর রে অপটিক্স যেটা আমরা পড়ে এসেছি, লেন্স, মিরার, সেগুলো রয়েছে। আর সবার শেষে আছে মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স, তার মধ্যে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, ফটো ইলেকট্রিক এফেক্ট রয়েছে, বোরস থিওরি রয়েছে, সেমিকন্ডাক্টর রয়েছে, এক্স রে রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, এগুলো রয়েছে। তো শুরুতে একদম শুরু যেটা হচ্ছে ক্লাস 12-এর ফিজিক্স, সেটা হচ্ছে স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক দিয়ে। আচ্ছা, স্থির তড়িৎ পড়তে গেলে সবার আগে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আধানের সাধারণ ধর্ম বা চার্জের প্রপার্টিগুলো কি। আধান মানে চার্জ, চার্জ বলতে আমরা কি বুঝি, ইলেকট্রন, প্রোটন। তো সাধারণ ধর্ম এক নম্বর হচ্ছে আধানের কোয়ান্টায়ন বা ইংরেজিতে যাকে বলে কোয়ান্টাইজেশন অফ চার্জ। আচ্ছা, এই কোয়ান্টাইজেশন ব্যাপারটা বোঝো, যে কোয়ান্টাইজড কোয়ান্টিটি কি, কোয়ান্টায়ন, কোয়ান্টাইজেশনেরই বাংলা করে দেওয়া হয়েছে কোয়ান্টায়ন, আধানের কোয়ান্টায়ন। যে কোনো কোয়ান্টিটি আমরা দুভাগে ভাবতে পারি, একটা হচ্ছে কোয়ান্টাইজড, একটা হচ্ছে কন্টিনিউয়াস। কাকে বলে কোয়ান্টাইজ আর কাকে বলে কন্টিনিউয়াস? বেশ, ধরো একটা পরীক্ষা নিলাম আমি, 30 জন ছেলে পরীক্ষা দিল। তো সেই পরীক্ষার মধ্যে কোনো একটা পার্টিকুলার ছেলের আমি র্যাঙ্ক দেব। 30 জনের মধ্যে তার র্যাঙ্ক মানে তার পজিশন, সে ফার্স্ট হতে পারে, সেকেন্ড হতে পারে, থার্ড হতে পারে, সে 30 জনের মধ্যে একদম লাস্ট মানে 30th পজিশনে আসতে পারে। কিন্তু আমি যদি বলি তার র্যাঙ্ক 2.759, এটা কি হতে পারে? 30 জনের মধ্যে তার র্যাঙ্ক আইদার 1 হবে বা 2 হবে বা 3 হবে বা 4 হবে, এরকম 2.759 হতে পারে না। আমার একতলা থেকে দোতলায় ওঠে 20টা সিঁড়ি আছে, আমি যদি বলি এই চকটা কোনো একটা সিঁড়িতে রেখেছো, তাহলে তুমি আইদার 1 নম্বরে রাখতে পারো, 2 নম্বরে রাখতে পারো, 3 নম্বরে রাখতে পারো, 20 নম্বরে রাখতে পারো, 15 নম্বরে রাখতে পারো, কিন্তু চকটাকে তুমি 3.75 সিঁড়িতে রেখে আসতে পারবে? পারবে না। তার মানে আমার র্যাঙ্ক, এই চকের পজিশন, এগুলোর পার্টিকুলার কিছু সেট অফ ভ্যালুজ রয়েছে, তার বাইরে এটা যেতে পারবে না। আইদার 1 হতে পারে বা 2 হতে পারে বা 20 হতে পারে। আমার র্যাঙ্কের ক্ষেত্রে আইদার ফার্স্ট হতে পারি বা সেকেন্ড হতে পারি বা থার্ড হতে পারি বা লাস্ট হতে পারি। তাহলে যে কোনো কোয়ান্টিটি যার পার্টিকুলার কিছু সেট অফ ভ্যালুজ রয়েছে, যার বাইরে যেতে পারবে না, ওই ভ্যালুগুলোর মধ্যেই তাকে যে কোনো একটা ভ্যালু নিতে হবে, সেই ধরনের কোয়ান্টিটিকে আমরা বলবো কোয়ান্টাইজড কোয়ান্টিটি। আর যার যে কোনো ভ্যালু হতে পারে তাকে আমরা বলবো কন্টিনিউয়াস কোয়ান্টিটি, মানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যার সমস্ত ভ্যালুই পসিবল তাকে আমরা বলবো কন্টিনিউয়াস কোয়ান্টিটি। যেমন টাইম কন্টিনিউয়াস কোয়ান্টিটি, কোনো একটা অবজেক্ট তার লেংথ, যা খুশি লেংথ হতে পারে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস কোয়ান্টিটি। তো কোয়ান্টাইজ মানেটা বুঝলাম। এবার আধানকে কোয়ান্টাইজড কেন বলছে? দেখো, কোনো একটা জায়গা, কোনো একটা অবজেক্ট আমি যদি পজিটিভলি চার্জড করি বা নেগেটিভলি চার্জ করি, তাকে ধনাত্মক আধানে আহিত করব বা ঋণাত্মক আধানে আহিত করব। প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে যে যদি আমি কোনো একটা অবজেক্ট থেকে ইলেকট্রন বাইরে বার করে নিতে থাকি, তাহলে এটা পজিটিভলি চার্জড হয়ে যাবে। আর যদি কোনো একটা অবজেক্টে আমি ইলেকট্রন দিতে থাকি, তাহলে সেটা নেগেটিভলি চার্জড হয়ে যাবে। এই তো ব্যাপার। তো ইলেকট্রন আইদার আমাকে বার করে নিতে হবে বা ইলেকট্রন সাপ্লাই দিতে হবে। তো এবার একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, দিস ই এর ভ্যালু আমরা জানি, ইলেকট্রন নেগেটিভ চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, নেগেটিভ চার্জ মাইনাস অফ দিস। এবার আমি যদি এখান থেকে একটা ইলেকট্রন বার করি, তাহলে এর চার্জ কত হবে? প্লাস ই। যদি দুটো বার করি তাহলে প্লাস 2e। যদি 3টে ইলেকট্রন বার করি তাহলে প্লাস 3e। এরকম যদি আমি এখান থেকে n নাম্বার অফ ইলেকট্রনস বার করে নিই, তাহলে এর চার্জ হবে প্লাস n। আচ্ছা, আমি এটাকে নেগেটিভলি চার্জ করব। যদি আমি এখানে একটা ইলেকট্রন ঢোকাই তাহলে মাইনাস ই। আমি একটা ইলেকট্রন দিতে পারি তো,
একটা দেওয়ার পর আমি কটা দিতে পারি, দুটো দিতে পারি, তাহলে এর চার্জ হবে -2, তারপর হতে পারে -3। এরকম ভাবে চলতে চলতে আমি যদি n ইলেকট্রনের ভেতরে ঢোকাই তাহলে এর চার্জ কত হবে, -n। তাহলে বলা হচ্ছে কোনো একটা অবজেক্টকে আমি যদি চার্জ করি, পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ, তাহলে তার মধ্যে যে চার্জ হবে তার ভ্যালু হচ্ছে q ±ne, যেখানে n হচ্ছে সবসময় কোনো ইন্টিজার ভ্যালু, 1 2 3 4 ডট 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 ডট, ইন্টিজার ভ্যালু হতে হবে। মানে দেখো কোনো একটা অবজেক্টের চার্জ e হতে পারে, 2e হতে পারে, 3 হতে পারে, কিন্তু 3.25 হতে পারে না, কারণ আমি একটা অবজেক্ট থেকে 3.5 খানা বা 3.25 খানা ইলেকট্রন বার করতে পারবো না বা ভেতরে দিতে পারবো না। তাহলে কোনো একটা অবজেক্টের চার্জের স্পেসিফিক কিছু ভ্যালু আছে, তার বাইরে সে যেতে পারবে না, তার মানে এটা কি কোয়ান্টাইজড কোয়ান্টিটি। কি সেই স্পেসিফিক ভ্যালুগুলো, যে ধরো একটা অবজেক্ট পজিটিভলি চার্জ, তাহলে চার্জ হতে পারে n এর ভ্যালু যদি 1 বসাই 1.6 × 10⁻⁻19 কুলম্ব, n এর ভ্যালু যদি 2 বসাই 3.2 × 10⁻⁻19 কুলম্ব। এই 1.6 আর 3.2 এর মধ্যে আর কোনো চার্জের ভ্যালু হতে পারে না, কারণ n এর ভ্যালু 1 হতে পারে তাহলে এটা পাবো, n এর ভ্যালু 2 হতে পারে তাহলে এটা পাবো, n এর ভ্যালু 1.5 হতে পারে না, তাহলে মাঝামাঝি কোনো চার্জের ভ্যালু থাকবে না। তাহলে চার্জের স্পেসিফিক কিছু ভ্যালুজ রয়েছে, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, কোয়ান্টাইজড কোয়ান্টিটি। যেমন আমরা এখানে দেখলাম, এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, এই ধরনের কোশ্চেন আসে যে কোনো একটা অবজেক্টে 7 × 10⁻⁻19 কুলম্ব এই অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ আছে, বা একটা অবজেক্ট পজিটিভলি চার্জ অবজেক্ট, তার চার্জ হচ্ছে এত। এটা কি সম্ভব? ইজ দিস পসিবল? তাহলে আমাকে কি দেখতে হবে, q ne, এরকম কোশ্চেন থাকলে তাহলে এটা n × e, মানে একটা ইলেকট্রনের চার্জ। এবার সেখান থেকে আমাকে n এর ভ্যালু বার করতে হবে, n এর ভ্যালু বার করে আমি দেখছি যে n আসছে 7/1.6, না পূর্ণ সংখ্যা আসছে না, ইন্টিজার ভ্যালু আসছে না, তাহলে এটা পসিবল নয়। যদি বলে একটা অবজেক্টে q 8 × 10⁻⁻19 কুলম্ব এই অ্যামাউন্ট অফ চার্জ আছে, এটা কি সম্ভব? আমাকে আবার দেখতে হবে n এর ভ্যালু বার করতে হবে, এটা সমান ne, e এর ভ্যালু আমি জানি, একটা ইলেকট্রনের চার্জের যা ভ্যালু এই যে এটা, তাহলে n হচ্ছে 8/1.6 মানে 5। হ্যাঁ হতে পারে, 5টা ইলেকট্রন আমি ওখান থেকে বার করে নিয়েছি। তাহলে আধানের কোয়ান্টায়ন বা চার্জের কোয়ান্টাইজেশন অফ চার্জ, তার মানে হচ্ছে এটা যে চার্জের ভ্যালুগুলো কোয়ান্টাইজড, স্পেসিফিক কিছু ভ্যালু আছে, তার বাইরে আমি যাব না। বেস্ট। নেক্সট যেটা আমরা বলছি সেটা হচ্ছে আধান, এই বাকিগুলো খুবই নমিনাল ব্যাপার, এটা একটুখানি বোঝার আছে। আচ্ছা এর পরের দুটো কি বলছে, আধানের সংরক্ষণ। আধানের সংরক্ষণ মানে কনজারভেশন অফ চার্জ। আধানের সংরক্ষণ মানে হচ্ছে কনজারভেশন অফ চার্জ। সিম্পল ব্যাপার, কনজারভেশন অফ চার্জ, ভেরি সিম্পল। কিছু না, ধরো কোনো একটা জায়গায় চার্জ রয়েছে Q1, আর একটা কন্ডাক্টর ধরো সেখানে চার্জ রয়েছে Q2, তাহলে টোটাল চার্জ কত রয়েছে, Q1 + Q2। এবার এখান থেকে খানিকটা চার্জ আমি বার করে এইখানে দিয়ে দিলাম, বা এখান থেকে এই দুটো অবজেক্ট এরকম হলো, ধরো আরেকটা অবজেক্ট ছিল যার মধ্যে কোনো চার্জ ছিল না, যেটা আনচার্জ ছিল, তাহলে এটার মধ্যে চার্জ ছিল Q1, এর মধ্যে চার্জ ছিল Q2, এটা নিউট্রাল ছিল, জিরো চার্জ ছিল, তাহলে টোটাল চার্জ ছিল Q1 + Q2 + 0 মানে Q1 + Q2। এবার আমি চার্জের আদান প্রদান করছি, এখান থেকে খানিকটা চার্জ বার করে এখানে দিলাম, এখান থেকে খানিকটা চার্জ বার করে এখানে দিলাম, এখান থেকে আরো খানিকটা চার্জ বার করলাম আমি, দিয়ে এখানে দিলাম, এসব করলাম। যে এক্সচেঞ্জ করার পর আলটিমেটলি এইখানে চার্জ হলো Q1 ড্যাশ, এই দুটো Q2 ড্যাশ, এটাতে Q3 ড্যাশ। তাহলে এখন টোটাল চার্জ কত তিনটের মধ্যে, Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ প্লাস Q3 ড্যাশ। কোয়ান্টাইজেশন এই সংরক্ষণ বা কনজারভেশন কি বলছে, যে টোটাল চার্জের ভ্যালুটা ফিক্স থাকবে, মানে আগে আমি এখান থেকে চার্জ নিয়ে ওখানে গেছি, ওখান থেকে চার্জ নিয়ে এখানে আসতে পারি, কিন্তু নেট চার্জ আগে কি ছিল Q1 + Q2, এখন কত Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ প্লাস Q3 ড্যাশ, এবং দিস শুড বি ইকুয়াল টু Q1 + Q2। তাহলে নেট চার্জের ভ্যালুটা সবসময় হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে সংরক্ষণ। আচ্ছা আরেকটা,
এটা হচ্ছে অ্যাডিটিভিটি অফ চার্জ। অ্যাডিটিভিটি মানে কি বলবো? অ্যাডিটিভিটি অফ চার্জ মানে আধানের বীজগাণিতিক যোগফল হয়। এটা খুব সিম্পল ব্যাপার। ধরো যে আমার এখানে কোনো একটা জায়গায় প্লাস Q1 চার্জ আছে, সেখানে প্লাস Q2 অ্যামাউন্ট অফ চার্জ দেওয়া হলো, আর সেখান থেকে Q3 অ্যামাউন্ট অফ চার্জ বার করে নেওয়া হলো। তাহলে টোটাল চার্জ হবে অ্যালজেব্রিক সামেশন হবে, মানে Q1 ছিল, Q2 আরো দিলাম, Q3 বেরিয়ে গেল, তাহলে Q1 প্লাস Q2 মাইনাস Q3 দিস। তাহলে এটা হবে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ। বীজগাণিতিক যোগফল বা অ্যাডিটিভিটি যাই বলো সেটা হয়। তাহলে এই তিনটে হলো আমার চার্জের বেসিক প্রপার্টি। যখনই আমি কুলম্বের সূত্র পড়া শুরু করব তার আগে আমাকে এই তিনটে ভালো করে বুঝে নিতে হবে, যে মেইনলি এইটা যে কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোশ্চেন কি আসে এখান থেকে? আধানের বেসিক প্রপার্টি বা চার্জের বেসিক প্রপার্টিগুলো লিখতে দেয়, মেন কোশ্চেন এইটা থেকে আসে। আমি যেরকম বললাম তোমাকে যে একটা পার্টিকুলার চার্জের ভ্যালু দিয়ে দেবে, বলবে ইজ দিস পসিবল, এটা কি সম্ভব? ঠিক আছে, এবার ডাইরেক্ট কুলম্বের সূত্র ভেঙে যায়। যে পার্টগুলো থেকে মেনলি কোশ্চেন আসে উচ্চ মাধ্যমিকে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, নিটে বা যেই মেনে যে পার্টগুলো থেকে কোশ্চেন আসে আমি সেই পার্টগুলোর মধ্যে ধরছি। ঠিক আছে, সেই পার্টগুলো আমি পড়িয়ে পড়িয়ে যাচ্ছি, বোর্ড এক্সাম প্লাস তোমার কম্পিটিটিভ এক্সাম যেখানে কোশ্চেন আসবে। আচ্ছা, নেক্সট কি বলছিলাম, যে কুলম্বের সূত্রে আসবো। কুলম্বের সূত্র মোরলেস আমাদের জানা আছে সবার। কুলম্বের সূত্র কি বলছে, যে দুটো চার্জ আছে পয়েন্ট চার্জ, একটা Q1 একটা Q2, আর তাদের মধ্যে সেপারেশন হচ্ছে R। বেশ, Q1 আর কি পয়েন্ট চার্জ মানে কি? পয়েন্ট চার্জ মানে হচ্ছে যে এর চার্জটা একটা পয়েন্ট লাইক নেচার। পয়েন্ট কাকে বলে? বিন্দু কাকে বলে? পয়েন্ট চার্জ যার বাংলা হচ্ছে বিন্দু আধান। বিন্দু কাকে বলে? যার কোনো এরিয়া নেই, যার কোনো ভলিউম নেই, যার শুধুমাত্র একটা এক্সিস্টেন্স আছে। মানে এটা একটা চার্জ ডিস্ট্রিবিউশন নয় যে একটা স্ফিয়ারের মধ্যে আছে বা একটা কিউবের মধ্যে আছে, এটা হচ্ছে একটা পয়েন্ট চার্জ। মানে এর পার্টিকুলার স্পেসিফিক এরিয়া নেই, এর কোনো ভলিউম অকুপাই করেনি, এর শুধু একটা এক্সিস্টেন্স আছে, একটা পয়েন্টের মধ্যে চার্জ দেওয়া আছে। তো দুটো চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, আমরা জানি কখন আকর্ষণ বল হবে, যদি দুটোই পজিটিভ চার্জ হয়। তখন কি হবে? বিকর্ষণ বল। মানে লাইক চার্জেস, সম আধান যাকে বলি, সমজাতীয় আধান, সমজাতীয় আধান যদি হয় তখন তাদের মধ্যে বলটা হবে বিকর্ষণ, প্লাস প্লাস বা মাইনাস মাইনাস। আর বিপরীত জাতীয় আধান বা আনলাইক চার্জেস, একটা প্লাস একটা মাইনাস, তখন তাদের মধ্যে হবে আকর্ষণ। তো কুলম্বের সূত্র কি বলছে, যে এই আকর্ষণ বা বিকর্ষণ বল তার মান F আধান দুটির গুণফলের সমানুপাতিক, F প্রপোর্শনাল টু Q1 Q2, এবং মধ্যবর্তী যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক, এর ইনভার্সলি প্রপোর্শনাল টু R স্কয়ার। আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বেশ, এইরকম সূত্র আমরা পড়েছি মহাকর্ষ সূত্র নিউটনের। সেখানে Q1 Q2 জায়গায় কি ছিল? মাস m1 m2, আর ওটাও ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল ছিল। তাহলে এর সঙ্গে ওর একটা কম্পারিজন অবধারিত আসবেই, যে এর সঙ্গে ওর তুলনা করো, সেখানে আসছি। তারপরে আমি লিখতে পারি তাহলে কি, F সমানুপাতিক Q1 Q2 বাই R স্কয়ার। আমরা জানি যে সমানুপাতিক সাইনটা তুলে যদি একটা ইজিক্যাল টু সাইন দিতে হয় তাহলে একটা ধ্রুবক বসে। তা সেই ধ্রুবকটা হচ্ছে এসআই সিস্টেমে 1/4 পাই ইপসিলন নট Q1 Q2 বাই R স্কয়ার। এটা হচ্ছে ধ্রুবক। এখানে আমার দুটো খুব ইম্পর্টেন্ট কথা বলা আছে, যে ছেলেরা এই সময়টা ঘাবড়ে যায় যে এইটা কি, ইপসিলন নট কি। এটাকে বলা হয় ভেদ্যতা, ইংরেজিতে বলে যাকে পারমিটিভিটি। ভেদ্যতা বা ইপসিলন নট, এটা হচ্ছে পারমিটিভিটি। আমরা ধরে নিচ্ছি আধান দুটো শূন্য মাধ্যমে রয়েছে, তাহলে এটা হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস,
শূন্য মাধ্যমের ভেদ্যতা। এখন এই পারমিটিভিটি বা ভেদ্যতা জিনিসটা কি সেটা ক্যাপাসিটার চ্যাপ্টারে আমরা খুব ভালোভাবে পড়বো যে এই জিনিসটা কি, সুতরাং এটা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। আর একটা জিনিস নিয়ে ছেলেরা ঘাবড়ে যায় যে কনস্ট্যান্টে 1/4 কি করে এলো। 1/4 এই ভ্যালুটা কি করে আসে সেটা আমরা গস থিওরাম চ্যাপ্টারটায় খুব ভালো করে পড়বো। সুতরাং জাস্ট শুধু এই কুলম্বস ল আর ইলেকট্রিক ফিল্ডের পরেই আমরা গস থিওরামে ঢুকবো এবং সেখানে আমার ক্লিয়ার হবে যে এই টার্মগুলো কি। সুতরাং আপাতত শুধু যতদিন না আমরা গস থিওরাম পড়ছি ততদিন তুমি মাথায় রাখো যে কনস্ট্যান্টের ভ্যালুটা 1/4 ইপসিলন নট। আমি বললাম যে 4 কি করে আসে আমরা গস থিওরামে ডিরাইভ করবো এবং তখন ক্লিয়ারলি বুঝতে পারবো যে 4 কেন আসে। আমি এই কনস্ট্যান্টের ভ্যালুটা বলে দিই, মনে রাখো যে 1/4 ইপসিলন নট এই পুরো ভ্যালুটা আমার কাজে লাগে অঙ্ক করতে একসঙ্গে। এই 1/4 ইপসিলন নট এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹ একক কি হবে 1/4 ইপসিলন নট। তুমি এদিক থেকে ঘোরাও, এটা সমান কি f r² বাই q1 q2। দেখো 1/4 ইপসিলন নট সমান f r² বাই q1 q2, তাহলে হবে নিউটন r² মানে মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আচ্ছা, যদি শুধু ইপসিলন নটের ভ্যালুটা কাজে লাগে কোথাও কোথাও, তাহলে ইপসিলন নট মানে ফ্রি স্পেস বা শূন্য মাধ্যমের ভেদ্যতা, তার ভ্যালু হচ্ছে 8.85 × 10⁻⁻12। একক কি হবে 1/4 ইপসিলন নটের একক এইটা, 4 এর তো কোনো ইউনিট নেই, তাহলে এই ইউনিটটা উল্টে যাবে দিস। তাহলে এই দুটো ভ্যালু আপাতত তোমাকে মনে রাখতে হচ্ছে। আবার আমি বললাম যে মুখস্থ আমরা কিছুই করব না, সব কিছুই বুঝে পড়বো। তো এই যে পার্টটা বোঝার ব্যাপারটা গস থিওরাম হলেই তখন বুঝতে পারো। তাহলে যেটা হচ্ছে যে কুলম্বের সূত্র আমরা যখনই পড়ছি তাহলে সেখানে দেখছি যে দুটো আধান তাদের মধ্যে যে বলটা কাজ করছে সেটা আইদার আকর্ষণ বল বা বিকর্ষণ বল, এবং এই প্রযুক্ত বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। যদি শূন্য মাধ্যম না হয় অন্য কোনো মাধ্যম থাকে তখন ইপসিলন নটের জায়গায় সেই মাধ্যমের ভেদ্যতা বসবে, সেই মিডিয়ামের পারমিটিভিটি বসবে। জেনারেলি আমাদের যে অঙ্ক করতে হয় তাতে শূন্য মাধ্যমে দেওয়া থাকে। কুলম্বের সূত্রের কতগুলো বৈশিষ্ট্য আমি লিখি। 1 নম্বর মনে রাখো, এটাকে বলা হয় কেন্দ্রীয় বল, ইংরেজিতে যাকে বলে সেন্ট্রাল ফোর্স। কেন্দ্রীয় বল কেন? এই দুটো চার্জকে জয়েন করেছে যে লাইনটা, সেই লাইন বরাবর সবসময় এই বলটা অ্যাক্ট করে। যেমন ধরো এই Q1 আর Q2 আমি ধরেছি একটা প্লাস আর ধরলাম একটা মাইনাস, আমি দুটোকেই প্লাস ধরতে পারতাম বা দুটোকেই মাইনাস ধরতে পারতাম, সেক্ষেত্রে কি হতো বিকর্ষণ বল হতো। একটা প্লাস একটা মাইনাস মানে আকর্ষণ বল, তাহলে এদের সংযোগকারী যে সরলরেখা Q2 কে Q1 আকর্ষণ করছে, তাহলে এই দিক বরাবর এই বলটা থাকবে এই সরলরেখা বরাবর F। Q2 এর উপর Q1 এর জন্য বল, তাহলে এটাকে F21 লিখছি। একই রকম ভাবে Q1 এর উপর Q2 কি ধরনের বল দেবে? আকর্ষণ বল, তাহলে এই বলটা টানছে Q1 কে Q2 নিচের দিকে টানছে, তাহলে এটা হচ্ছে ফোর্স অন Q1 ডিউ টু Q2। তাহলে এই সরলরেখা বরাবর এক ফোর্স, সেন্ট্রাল ফোর্স। 2 নাম্বার এটাকে বলছি আমরা কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ বাংলায় যাকে বলে সংরক্ষী বল। সংরক্ষী বল কি বোঝো ভালো করে। যদি এমন কোনো বল আমার থাকে যার অধীনে কৃতকার্যটা পথ নিরপেক্ষ, মানে রাস্তার উপর ডিপেন্ড করে না, কোন রাস্তা দিয়ে যাচ্ছি তার উপর ডিপেন্ড করে না, তাহলে সেই ধরনের বলকে আমরা বলি সংরক্ষী বল। একটা এক্সাম্পল দিই, ধরো আমার কাছে m ভরের একটা অবজেক্ট রয়েছে, m মাসের একটা অবজেক্ট রয়েছে, সেটাকে h হাইট ওপরে একটা তাকের উপর আমি তুলে রাখবো। তাহলে আমি সেটাকে তুলে রাখলাম h হাইট ওপরে একটা তাকে, এবং আমাকে যে কৃতকার্য বা ওয়ার্ক ডান করতে হলো সেটা হচ্ছে mgh। আমি ডাইরেক্ট এখান থেকে নিয়ে এখানে তুলে রেখেছি। আমি যদি এই রাস্তা দিয়ে না তুলে এইভাবে তুলতাম তাহলেও আমাকে কত ওয়ার্ক ডান করতে হতো? mgh। আমি যদি এটা নিয়ে খানিকক্ষণ হেঁটে এলাম, ঘুরে এলাম, দিয়ে তারপর তুললাম, তাহলে আমাকে কত ওয়ার্ক ডান করতে হতো? mgh। অভিকর্ষ বলের এগেনস্টে
গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেইনস্টে আমাকে ওয়ার্ক ডান কত করতে হচ্ছে এম দিয়েছে। তাহলে দেখো এই যে ওয়ার্ক ডানটা সেটা কি রাস্তার উপর ডিপেন্ড করছে, আমি কোন রাস্তা দিয়ে এটাকে এখান থেকে নিয়ে গেলাম তার উপর ডিপেন্ড করছে না, আমি এই রাস্তা দিয়ে নিয়ে গেলেও যাই, এই রাস্তা দিয়ে নিয়ে গেলেও যাই, এই রাস্তা দিয়ে নিয়ে গেলেও তাই, প্রত্যেকটা রাস্তাতেই সেম ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান ডিপেন্ড করছে কার উপর না ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের উপর। যদি এই দুটো পজিশন ফিক্স থাকে তাহলে যে রাস্তা দিয়ে আমি যাই না কেন ওয়ার্ক ডান উইল বি সেম, তাহলে কৃতকার্যের মান সমান। তাহলে এই ধরনের বলকে আমরা বলবো কনজারভেটিভ ফোর্স, মানে গ্র্যাভিটেশনের এগেইনস্টে এখানে ওয়ার্ক ডান হয়েছে তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ এ কনজারভেটিভ ফোর্স। সিমিলারলি এইখানেও তাই হয়, আমরা প্রুফ করে দেখাবো পরে যে এইখানেও সেটা হয় যে যদি একটা আধানকে আমি একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে মুভ করাই, একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিয়ে যায়, তাহলে যে ওয়ার্ক ডান হলো সেটা শুধু কোন পয়েন্ট আর কোন পয়েন্ট তার উপর নির্ভর করে, পয়েন্ট দুটোর পজিশনের উপর নির্ভর করে, কোন রাস্তা দিয়ে গেলাম তার উপর নির্ভর করে না। আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা চার্জকে মুভ করব, আমি এই রাস্তা দিয়ে গেলেও যা ওয়ার্ক ডান হবে, এটা দিয়ে গেলেও তাই ওয়ার্ক ডান হবে, এটা দিয়ে গেলেও তাই ওয়ার্ক ডান হবে। প্রুফ করবো আমরা, তাই একে আমরা বলছি সংরক্ষী ফোর্স বা কনজারভেটিভ ফোর্স লাইক গ্র্যাভিটেশনাল ফোর্স। 3 নাম্বার হচ্ছে স্ট্রং ফোর্স, হবে স্ট্রং ফোর্স, ভেরি স্ট্রং ফোর্স। আচ্ছা 4 নাম্বার হচ্ছে শর্ট রেঞ্জ ফোর্স, মানে এর পাল্লাটা খুব কম, খুব কম দূরত্বের মধ্যে এটা কাজ করে, দূরত্ব বেশি হলে এটা খুব দুর্বল হয়ে পড়ে। মেন এইগুলোই, আরো আছে আইদার অ্যাট্রাকটিভ অর রিপালসিভ, মানে আকর্ষণও হতে পারে বিকর্ষণ হতে পারে। আমি লিখে রাখছি অ্যাট্রাকটিভ মানে আকর্ষণ, অর রিপালসিভ বিকর্ষণ, অ্যাট্রাকটিভ হতে পারে রিপালসিভ হতে পারে। বেশ, এবার কেন আমি এগুলো লিখলাম দেখো, এবার গ্র্যাভিটেশনাল ফোর্সের সঙ্গে আমি যদি কম্পেয়ার করি, এরকম একটা কোশ্চেন আসে যে কুলম্বের সূত্র বা স্থির তড়িৎ বল ও মহাকর্ষ বলের মধ্যে তুলনা করো, তাহলে আমি বলবো মহাকর্ষ বল ও সেন্ট্রাল ফোর্স, কনজারভেটিভ এটাও বললাম একটু আগে আমি। যদি গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা ভাবি তাহলে এটা হচ্ছে স্ট্রং ফর হেভেনলি বডিজ, মানে বড় বড় অবজেক্টের ক্ষেত্রে এটা খুব স্ট্রং। সূর্য আর পৃথিবীর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স, পৃথিবী আর চাঁদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স, একটা অবজেক্ট যদি খুব ম্যাসিভ হয় তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স খুব বেড়ে যায়। যেমন পৃথিবী আর আমার মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স, পৃথিবী খুব ম্যাসিভ অবজেক্ট তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স খুব বেড়ে যাবে, কিন্তু বাট উইক ফর স্মল অবজেক্টস। এই আমার বা ধরো দুটো চকের মধ্যে বা চক আর ডাস্টারটার মধ্যে, এদের মধ্যে তো গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, নিউটনের সূত্র আমরা পড়েছি, কিন্তু ফোর্স থাকলেও এরা কখনো একে অন্যের কাছাকাছি আসবে না, কারণ ফোর্সটা খুব উইক, ভেরি উইক। তাহলে যদি আমি ছোটখাটো অবজেক্ট নিই তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে খুব উইক, কিন্তু বড় ছোট ম্যাসিভ বডি অনেক বড় বড় অবজেক্টের জন্য এটা স্ট্রং ফোর্স। আচ্ছা আর একটা ডিফারেন্স এটা আসছে, শর্ট রেঞ্জ গ্র্যাভিটেশনাল ফোর্স, লং রেঞ্জ ফোর্স। জানি আমরা কোথায় সূর্য কোথায় পৃথিবী, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ লং রেঞ্জ ফোর্স। আচ্ছা স্ট্রং ফোর্স আর উইক ফোর্স এটা, আচ্ছা অ্যাট্রাকটিভ আর রিপালসিভ, গ্র্যাভিটেশনাল ফোর্স কখনো রিপালসিভ হয় না, আমরা জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে অলওয়েজ অ্যাট্রাকটিভ। তাহলে এইদিকে আমি কুলম্ব ফোর্সের নেচারগুলো লিখলাম, আর এদিকে গ্র্যাভিটেশনাল ফোর্সের যেগুলো ডিফার করছে সেগুলো শুধু লিখলাম। আমি একটা ক্যালকুলেশন করতে পারি স্ট্রং ফোর্স আর উইক ফোর্সের, ইনফ্যাক্ট এটা আসেও কোশ্চেনেও আমাকে দেয় যে একটা কম্পারিজন করো, খুব সিম্পল ক্যালকুলেশন, আমি চট করে একবার দেখিয়ে দিই। দেখো কোশ্চেনটা বলছে কার কার মধ্যে কম্পারিজন করব, গ্র্যাভিটেশনাল ফোর্স আর কুলম্ব ফোর্সের মধ্যে। ধরলাম দুখানা ইলেকট্রন রয়েছে, ইলেকট্রনের মাসও রয়েছে, ইলেকট্রনের চার্জও আছে, তাহলে আমি দুটো ফোর্সই কনসিডার করতে পারবো। ইলেকট্রনের মাস হচ্ছে একটা রাফ ক্যালকুলেশন করছি 9.1 10⁻³ কেজি। এদের মধ্যে সেপারেশনটা ধরলাম 1 মিটার, তাহলে এদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করবে Fg, দ্যাট ইজ ফর্মুলা কি আছে Gm1m2/r², তাহলে 6.67 × 10⁻11 g এর ভ্যালু লিখলাম। m1 m2 মানে দুটো তো সেম মাস, m × m,
m স্কয়ার হয়ে যাবে 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 31 তার স্কয়ার বাই r স্কয়ার মানে 1। তাহলে রাফ যদি একটা ক্যালকুলেশন করছি এই 6.67 টাকে আমি নিয়ারলি 7 ধরে নিলাম 9.1 নিয়ারলি 9 ধরে নিলাম তার হোল স্কয়ার মানে 81 ইনটু 10 টু দি পাওয়ার এখান থেকে বের হচ্ছে -11 এটা স্কয়ার করলে বেরোবে -62 তাহলে হচ্ছে -73। তাহলে এটা নিয়ারলি হচ্ছে এত নিউটন এরকম রাখি বা এটাকে তুমি 5.67 বা নিয়ারলি 6 করতে পারো ইনটু 10 টু দি পাওয়ার -71 নিউটন এরকম লিখলাম। রাফ ক্যালকুলেশন হলো, তুমি করে দেখতে পারো। আচ্ছা এবার এদের মধ্যে কুলম্ব ফোর্স বার করব। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স 1/4 পাই ইপসিলন নট q1 q2 বাই r স্কয়ার। 1/4 পাই ইপসিলন নট এর ভ্যালু কত বলেছি আমি 9 × 10 টু দি পাওয়ার 9। q1 q2 দুটোই সেম চার্জ ইলেকট্রন 1.6 into 10 to the power minus 19 তার হোল স্কয়ার বাই r স্কয়ার 1। তাহলে 1.6 তার স্কয়ার 2.56 তাহলে 9 into 2.56 10 to the power minus 38 আসছে আর 10 to the power minus 10 to the power 9 তাহলে 10 to the power minus 29 দেখবে ক্যালকুলেশনটা একবার। তাহলে 9 into 2.56 নিয়ারলি ইকুয়াল টু 27 আমি লিখে দিলাম, এটাকে 3 যদি ধরি 27 into 10 to the power minus 29। দেখো তুমি যদি 27 বা 6 এগুলো ছেড়েই দাও তাহলেও এটা 10 to the power minus 71 এটা 10 to the power minus 29 যদি ডিভাইড করি তাহলে এই শুধু 10 to the power এর পার্টটা নিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে FE by FG এটা নিয়ারলি ইকুয়াল টু 10 to the power minus 29 by 10 to the power minus 71 কত হয় নিয়ারলি ইকুয়াল টু 10 to the power 42। এই পার্টটা ধরলে এটা নিয়ারলি 10 to the power 40 মানে 10 এর 10 to the power 40 মানে একে 40টা শূন্য। তাহলে এতটা স্ট্রঙ্গার কে কুলম্ব ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে এতটা স্ট্রং। বেশ আচ্ছা এইগুলো এমনি সিম্পল ক্যালকুলেশন হলো। মেইন যে কোশ্চেনটা এখানে আসে আমি আগেই বলেছি যে আধানের ধর্মগুলো লিখতে দেয়, কোয়ান্টাইজেশন থেকে কোশ্চেন দেয় স্পেসিফিক ওই জায়গাটা থেকে, কুলম্বের সূত্র লিখতে দেয়। আচ্ছা গ্র্যাভিটেশনাল ফোর্স আর কুলম্বের মধ্যে কম্পারিজন এখন আমরা পুরোটাই বোর্ড এক্সামের পার্ট করছি যে বোর্ড এক্সামে আর কি কি কোশ্চেন আসতে পারে এবং তার জন্য কিভাবে প্রিপারেশন নেব। দেখো এখান থেকে আরেকটা পার্ট খুব ইম্পর্টেন্ট যেটা আমার কাজে লাগবে এরপরে। আচ্ছা কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা বলি যে দুটো আধান আছে, একটা q1 আর একটা q2, দুটো আমি প্লাস ধরলাম, আমি একটা প্লাস একটা মাইনাস দুটোই মাইনাস ধরতে পারি অসুবিধা নেই। আচ্ছা এদের মধ্যে যে সেপারেশন ডিসটেন্স সেটা হচ্ছে r। এখন আমি যদি ভেক্টর ফরম্যাটে এই পজিশনগুলো লিখি তাহলে পজিশন ভেক্টর আমি কিভাবে লিখবো, আমি ধরো q1 এ বসে q2 কে দেখছি, তাহলে q1 এ বসে q2 কে দেখবো তাহলে এইটা হচ্ছে পজিশন ভেক্টর অফ q2 উইথ রেসপেক্ট টু q1 মানে এই দিকে যাবে, তাহলে q1 থেকে q2 এর পজিশন এই দিকে হবে। তাহলে এই ভেক্টরটাকে আমি r12 লিখছি। আর আমি যদি q2 তে বসে q1 কে দেখি তাহলে q2 হচ্ছে আমার অরিজিন বা মূল বিন্দু, সেখান থেকে আমি q1 কে দেখছি, তাহলে এর যে পজিশনটা সেটা এই দিকে আসবে, সেটাকে আমি r21 লিখছি, মানে 2 টা অরিজিন আমি 1 এর দিকে দেখাচ্ছি। তাহলে বেসিক্যালি একটা জিনিস দেখো r12 এই ভেক্টরটার মান কি এদের মধ্যে যা ডিসটেন্স, r21 এই ভেক্টরটার মান কি এদের মধ্যে যা ডিসটেন্স। তাহলে ভেক্টর দুটোর মান সমান কিন্তু দিক উল্টো, কারণ একটা আমি q1 থেকে q2 এর দিকে যাব, একটা আমি q2 তে বসে q1 কে দেখব। তাহলে আমি লিখতে পারি দুটো জিনিস যে r12 আর r21 এর অ্যাকচুয়ালি সেম ম্যাগনিটিউড বাট অপোজিট ডিরেকশন মাইনাস দিলাম, এদের ম্যাগনিটিউডটা সেম, r12 এর যা ম্যাগনিটিউড r21 এরও তাই ম্যাগনিটিউডটা ইকুয়াল। বেশ আচ্ছা এবার
যখন Q1 Q2 এর উপর বল প্রয়োগ করছে, ফোর্স দিচ্ছে, কুলম্বের সূত্র অনুযায়ী কি রকম ফোর্স দেবে? রিপালসিভ ফোর্স। তাহলে রিপালসিভ ফোর্স বা বিকর্ষণ বল, তাহলে Q1 Q2 কে এই লাইন বরাবর এই দিকে বল দেবে। এই বলটাকে আমরা লিখছি F21। F21 এটা হচ্ছে Q2 এর উপর Q1 দ্বারা প্রযুক্ত বল। সিমিলারলি Q1 কেও Q2 বল দেবে এই লাইন বরাবর, বিকর্ষণ বল যেহেতু, তাহলে বাইরের দিকে ঠেলবে। এই বলটা লিখছি আমি F12। F12 এটা হচ্ছে কার উপর বল? Q1 এর উপর। Q1 এর উপর Q2 দ্বারা প্রযুক্ত বল। তাহলে আমরা ভেক্টর ফরম্যাটে লিখতে চাই, প্রযুক্ত বলটাকে ভেক্টর ফরম্যাটে লিখবো। তাই সমস্ত ভেক্টর, এখানে ভেক্টর কি আছে? ফোর্স আছে, সেটাকে ভেক্টর নোটেশন দিয়ে লিখবো। ডিসটেন্স বা সেপারেশন, সেটাকে ভেক্টর নোটেশন লিখবো। তাহলে প্রথমে বলটার মান কত হবে? ধরো আমি F21, এই ফোর্সটার ম্যাগনিটিউড অ্যাকর্ডিং টু কুলম্বস ল Q1 Q2 বাই 4 পাই ইপসিলন নট r²। দেখো এইখানে কি করলাম, যে এখানে আমি বলটার মান লিখলাম, কিন্তু ভেক্টর ফরম্যাটে যদি লিখতে হয় তাহলে তো বলটার দিক লিখতে হবে, তাহলে আমাকে একটা ডিরেকশন সাইন দিতে হবে। তাহলে এর মাথায় ডিরেকশন সাইন দিলাম, এই দিকে ডিরেকশন সাইন দেবো। দেখ খেয়াল করো, F21 এই ভেক্টরটা দিকে কোন ভেক্টর আছে না R12 এই ভেক্টরটা আছে, দুটো একই দিকে। তাহলে আমি কি এই দিকে R12 এরকম ভেক্টর দিয়ে দেবো? দিক পেয়ে গেল। দিক পেলো, কিন্তু ভুল হয়ে গেল। কি ভুল হলো? যে R12 এই ভেক্টরটার মান হচ্ছে কত? R। R12 ভেক্টরটার মান হচ্ছে R। তাহলে R দিয়ে মান দিয়ে যদি এটা মাল্টিপ্লাই হয়ে যায়, গুণ হয়ে যায়, তাহলে তো বলের মানটা চেঞ্জ হয়ে গেল, বলটা বেড়ে গেল। তাহলে ভেক্টর ফরম্যাটে লিখতে গিয়ে তো আমি বলটাকে বাড়িয়ে দিতে পারি না। তাহলে বলটার ম্যাগনিটিউড বা মান আমাকে সমান রাখতে হবে, কিন্তু আমাকে একটা ডিরেকশন দিতে হবে। তাহলে মান সমান রেখে দিক দিতে হবে। তাহলে একটাই উপায়, আমি একক ভেক্টর দিয়ে গুণ করে দিলাম। R12 ডিরেকশনে ইউনিট ভেক্টর দিয়ে গুণ করলাম, তাহলে ওই ডিরেকশনে ইউনিট ভেক্টর, তাহলে দিক কোনটা? R12 যে দিক সেই দিকই পেলো, সেটাই F21 এর দিক। তাহলে দিক নিয়ে আর অসুবিধা রইল না। আর ইউনিট ভেক্টরের মান কত? 1। তাহলে এর মান 1, তাহলে 1 দিয়ে এটা মাল্টিপ্লাই হলে এর মানের ওপর পরিবর্তন হচ্ছে না। এবার কোনো ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর কিভাবে বার করি? সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করি, মানে R12 বাই R, এটা হবে ইউনিট ভেক্টর। তাহলে আমি যদি ভেক্টর ফরম্যাটে লিখি তাহলে হয়ে যাবে Q1 Q2 বাই 4 পাই ইপসিলন নট, এই R² এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে R³ হয়ে যাবে R12 এখানে ভেক্টর ফরম্যাট। তাহলে আমি যদি ক্যাপ দিই তাহলে অসুবিধা নেই, ভেক্টর ফরম্যাটে লিখলে কিন্তু এটা R³ হয়ে যাবে, কারণ কি একটা R দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে সেই Rটাকে ব্যালেন্স করার জন্য এখানে R³ একটা আনতে হবে। ঠিক উল্টো রকম ভাবে আমি যদি F12 লিখতে চাই, এখানে লিখি F12 that will be Q1 Q2 by 4 pi epsilon naught R³ এইদিকে কি ভেক্টর আছে? R21। এটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, নিউমেরিক্যালে কাজে লাগবে। আচ্ছা একটা জিনিস আমি বলি, অল্প শুরু করি জাস্ট, নেক্সট ক্লাসে ওটা আবার কন্টিনিউ করব। সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কি জিনিস? যে ধরো কোনো একটা জায়গায় একটা পয়েন্ট চার্জ, যার শুধু চার্জ আছে, কোনো মাস নেই আমি ধরে নিলাম, বা নেগলিজিবল মাস রয়েছে কিউ, তার উপর ধরো একটা ফোর্স ফিল হচ্ছে, একটা ফোর্স আসছে, একটা চার্জ ধরো রেস্টে আছে, ওর ভেলোসিটি 0, সেই অবস্থায় চার্জটা একটা ফোর্স পাচ্ছে, তাহলে আমি বলবো সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে। এখানটা বোঝো একটুখানি ডিটেলসে কি ব্যাপার, যে ইলেকট্রিক ফিল্ড কোথা থেকে এলো, কে ক্রিয়েট করলো। দেখো, যে যদি আমি অন্যভাবে বলি ব্যাপারটা, যে ধরো কোনো একটা চার্জ কিউ এখানে বসে আছে, তাহলে আমি যদি এর কাছাকাছি অন্য কোনো চার্জ আনি, ধরো স্মল কিউ চার্জ এখানে আনলাম, তাহলে এই ক্যাপিটাল কিউ এই স্মল কিউ এর উপর কি অ্যাপ্লাই করবে? ফোর্স অ্যাপ্লাই করবে। আইদার অ্যাট্রাকটিভ অর রিপালসিভ, কি ফোর্স অ্যাপ্লাই করছে সেটা ডিপেন্ড করবে কি চার্জ তার উপর।
যদি এখানে আনি ফোর্স অ্যাপ্লাই করবে, 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 তাহলে আমি বলতে পারি যে এই কিউ তার চারপাশে এমন একটা রিজিয়ন তৈরি করে বসে আছে যে তার মধ্যে যদি অন্য কোনো চার্জ ঢুকে পড়ে তাহলে এর ওপর একটা ফোর্স দেবে। আবার বলছি, এই কিউ তার চারপাশে এমন একটা জোন বা রিজিয়ন তৈরি করেছে যে তার মধ্যে যদি অন্য কোনো চার্জ ঢুকে পড়ে তাহলে তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। এটাকেই আমরা বলবো যে ওর চারপাশে ফিল্ড ক্রিয়েট করে রেখেছে। ধরো এটা একটা ম্যাগনেট আর এটা একটা আয়রন পিস, আমি এখানে রাখলাম টেনে নিচ্ছে, এখানে রাখলাম টেনে নিচ্ছে, এখানে রাখলাম টেনে নিচ্ছে, তার মানে এর আশেপাশে কি আছে, এর ফিল্ড আছে। এর ফিল্ডের মধ্যে যখন কোনো ম্যাগনেটিক সাবস্টেন্স চলে আসছে তখন ওকে নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে যে ফিল্ড ক্রিয়েট করেছে তাকে আমরা বলবো সোর্স চার্জ, আর সেই ফিল্ডের মধ্যে যে ঢুকে পড়ছে যার উপর ফোর্স অ্যাক্ট করছে তাকে আমরা বলবো টেস্ট চার্জ। এবার তুই বলো কেন স্যার, এও তো ফিল্ড ক্রিয়েট করতে পারে, অবভিয়াসলি এও ফিল্ড ক্রিয়েট করতে পারে, তাহলে এও তার ক্রিয়েট করতে পারে কি, ক্রিয়েট করে আছে, এও তার আশেপাশে নিজের ফিল্ড ক্রিয়েট করে রেখেছে। এবং যদি আমি এর ফিল্ড ভাবি তাহলে এর ফিল্ড আবার এর ওপর ফোর্স দেবে, সেটাই তো হয়, এও ওকে ফোর্স দেয়, ও ওকে ফোর্স দেয়। তাহলে এইখানে যখন এ বসলো, আমি যদি এর রেসপেক্টিভে ভাবি তাহলে এ তখন কি সোর্স, আর যার উপর ফোর্স অ্যাক্ট করছে সে তখন টেস্ট। তাহলে এ তার নিজস্ব ফিল্ড ক্রিয়েট করেছে, এও তার নিজস্ব ফিল্ড ক্রিয়েট করেছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড আছে আমি কি করে বুঝবো, যে কোনো একটা জায়গায় যদি আমি একটা চার্জ রাখি, সেই চার্জের ওপর যদি একটা ফোর্স কাজ করে তাহলে আমি বলবো সেখানে ইলেকট্রিক ফিল্ড আছে। তুমি বলবে কেন, ম্যাগনেটিক ফিল্ড কি চার্জের উপর ফোর্স দেয় না? এমন তো হতে পারে যে ইলেকট্রিক ফিল্ড নেই, ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। হ্যাঁ আছে, সেটাও হতে পারে, কিন্তু মনে রাখো ম্যাগনেটিক ফিল্ড যে ফোর্সটা দেয় তার এক্সপ্রেশন হচ্ছে এইটা, যেখানে কিউ হচ্ছে চার্জের ভ্যালু, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু, আর ভি হচ্ছে চার্জের ভেলোসিটি। যদি চার্জটা মুভ করে মানে ওর ভেলোসিটি থাকে তাহলে তখনই ম্যাগনেটিক ফিল্ড ফোর্স দেবে। যদি চার্জের ভেলোসিটি জিরো হয় তাহলে ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ডও জিরো হয়ে যাবে। তাহলে আমি কি করে বুঝবো ইলেকট্রিক ফিল্ড আছে, না আমি বলবো চার্জটা রেস্টে আছে, ভি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে তার উপর ম্যাগনেটিক ফিল্ড ফোর্স দেওয়ার পসিবিলিটি নেই। তাহলে যদি রেস্টে থাকা কোনো চার্জের ওপর কোনো একটা জায়গায় একটা ফোর্স অ্যাক্ট করে তাহলে আমি বলতে পারি যে সেখানে নিশ্চিতভাবেই ইলেকট্রিক ফিল্ড রয়েছে। স্থির চার্জের ওপর, স্থির আধানের ওপর যদি বল প্রযুক্ত হয় তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড রয়েছে। ইলেকট্রিক ফিল্ডটা কে ক্রিয়েট করেছে, কোনো সোর্স ক্রিয়েট করেছে। সেই সোর্স কি হতে পারে, পজিটিভ হতে পারে বা সেই সোর্স নেগেটিভ হতে পারে। দেখো আমি জাস্ট একটা জিনিস করে আজকে ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জ, বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ কথাটা লেখা দরকার, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। খুব মন দাও, কারণ এটা হচ্ছে বেসিক অফ ইলেকট্রোস্ট্যাটিক। তুমি যদি এইখানটা গড়বড় করে দাও, ভালো করে না বোঝো, তাহলে পুরো ব্যাপারটা ঝামেলা হয়ে যাবে এবং কোনোদিন নিউমেরিক্যাল করতে পারবে না। ধরো আমার কাছে একটা প্লাস কিউ চার্জ আছে, এ হচ্ছে সোর্স, পয়েন্ট চার্জ, এর জন্য আর ডিস্টেন্স দূরে আমি ইলেকট্রিক ফিল্ড বার করব এই পয়েন্টে। ক্ষেত্র প্রাবল্য কি করে বার করতে হয়, এর একটা স্পেসিফিক রুল আছে। কি নিয়ম, যে পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বার করতে বলছে সেই পয়েন্টে আমি একটা ইউনিট পজিটিভ চার্জ রাখবো, ইউনিট পজিটিভ চার্জ। সেই ইউনিট পজিটিভ চার্জের ওপর সোর্স চার্জ যে ফোর্স দিচ্ছে সেটাই ওই পয়েন্টে ফিল্ডের ইন্টেন্সিটি। আমি একটা একক বিন্দু আধান রাখবো যে পয়েন্টে আমাকে ফিল্ড বার করতে হবে, সেই একক বিন্দু আধানের ওপর এই ধনাত্মক আধানটা যে বল প্রয়োগ করবে সেটাই হচ্ছে ওই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমি বলতে পারি যে একক বিন্দু আধানের উপর প্রযুক্ত বল। তাহলে যদি এখানে একটা সোর্স চার্জ প্লাস কিউ, যদি এখানে একটা টেস্ট চার্জ থাকে প্লাস কিউ, তাহলে তার উপর এ কত ফোর্স দিচ্ছে, F ইজ ইকুয়াল টু কিউ কিউ বাই 4 পাই ইপসিলন নট আর স্কয়ার। কিন্তু এটা কি স্মল কিউ চার্জের উপর ফোর্স, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হবে, কিউ চার্জের উপর F ফোর্স পড়লে একক চার্জের উপর ফোর্স মানে F বাই কিউ, দ্যাট ইজ কিউ বাই
4 পাই ইপসিলন নট আর স্কয়ার। তাহলে যদি একটা পজিটিভ সোর্স চার্জ থাকে সেখান থেকে r ডিসটেন্স দূরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে q বাই 4 পাই ইপসিলন নট আর স্কয়ার। এবং ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে এইখানটা খেয়াল করো, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একক বিন্দু আধান বলে ভুল করলাম, একক ধনাত্মক বিন্দু আধান আমাকে বলতে হবে, ইউনিট পজিটিভ চার্জ, সবসময় ইউনিট পজিটিভ চার্জ। তাহলে এইখানে যদি তুমি একটা ইউনিট পজিটিভ চার্জ রাখো, ইউনিট পজিটিভ চার্জ, ইউনিট পজিটিভ চার্জ রাখলে এই সোর্স চার্জটা যদি পজিটিভ হয় তাহলে এই প্লাসের উপর কি ধরনের ফোর্স দেবে, বিকর্ষণ, অবভিয়াসলি, কারণ দুটোই প্লাস। তাহলে এই ফোর্সটা কোন দিকে হবে, এই দিকে হবে। তাহলে যেদিকে বল সেদিকেই ইলেকট্রিক ফিল্ড, তাহলে এইটা হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তাহলে ফর পজিটিভ চার্জ, ফর পজিটিভ সোর্স ইলেকট্রিক ফিল্ডস আর অ্যাওয়ে ফ্রম চার্জ। যদি নেগেটিভ চার্জ হয়, যদি সোর্স চার্জটা মাইনাস কিউ হয়, সেখান থেকে আর ডিসটেন্স দূরে আমাকে ফিল্ড বার করতে দেয়, আমি এখানে কি রাখবো, সব সময় আমি একক ধনাত্মক বিন্দু আধান রাখবো। টেস্ট চার্জটা অলওয়েজ ইউনিট পজিটিভ চার্জ। তাহলে এখানে যদি প্লাস 1 চার্জ রাখি তাহলে তার উপর প্রযুক্ত বল কত, ওই একই কিউ ইন্টু 1 বাই 4 পাই ইপসিলন নট আর স্কয়ার। তাহলে যদি আমি -1 এই মাইনাস কিউ চার্জ রাখি তাহলে যখনই আমাকে ফিল্ড বার করতে হবে আমাকে ইউনিট পজিটিভ চার্জের উপর ফোর্স বার করতে হবে। যে পয়েন্টে ফিল্ড বার করব সেই পয়েন্টে ইউনিট পজিটিভ চার্জের উপর ফোর্স বার করব। তাহলে এখানেও ফোর্সের মানটা একই। তাহলে মাইনাস কিউ চার্জের জন্য ফিল্ডের মানটা একই, ইলেকট্রিক ফিল্ডের মানটা একই, E ইজ ইকুয়াল টু, কিন্তু ডিরেকশন কোন দিকে, এটা মাইনাস, সোর্স চার্জটা মাইনাস আর টেস্ট চার্জ তো সবসময় একক ধনাত্মক +1। তাহলে মাইনাস প্লাসকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ চার্জের জন্য কি হবে, ফর নেগেটিভ সোর্স চার্জ, ফর নেগেটিভ সোর্স ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্রটা বললো আর টুয়ার্ডস দ্য চার্জ। যদি নেগেটিভ চার্জ হয় তাহলে নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড চার্জের দিকে, যদি পজিটিভ চার্জে ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে সেটা অ্যাওয়ে ফ্রম দি চার্জ, চার্জ থেকে বাইরের দিকে। পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড অ্যাওয়ে ফ্রম দ্য চার্জ। কেন, কারণ ইলেকট্রিক ফিল্ডের ডেফিনিশনটাই আমি এভাবে সেট করেছি যে যেই ফিল্ড তৈরি করুক আমাকে যেখানে ফিল্ড তৈরি করবে সেখানে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখতে হবে এবং তার উপর ফোর্স বার করতে হবে, তার উপর যে যা ফোর্স দিচ্ছে সেটাই ফিল্ড। তাহলে ইউনিট পজিটিভ চার্জ রাখলাম, তা প্লাস প্লাসের উপর যে ফোর্স দেবে সেটা হচ্ছে ফিল্ডের ভ্যালু। ডিরেকশন কোন দিকে, প্লাস প্লাসকে ঠেলবে, তাহলে পজিটিভ চার্জের জন্য অ্যাওয়ে ফ্রম দি চার্জ। যদি নেগেটিভ সোর্স হয় তাহলে ইউনিট পজিটিভ চার্জ রাখলাম, বললাম আমি যেই ফিল্ড তৈরি করুক ইউনিট পজিটিভ চার্জের উপর যে ফোর্স সেটাই হচ্ছে ফিল্ডের ভ্যালু। তাহলে এবার কি ফোর্স তৈরি করছে সেটা হচ্ছে ফিল্ডের ম্যাগনিটিউড বা মান, আর ডিরেকশন কোন দিকে, মাইনাস চার্জ প্লাস চার্জকে টানবে, তাহলে নেগেটিভ চার্জের জন্য ফিল্ড হবে কি, টুয়ার্ডস দ্য চার্জ। এইটুকু পার্ট পড়ানো থাকবে, মেন পার্টে এখনো ঢুকিনি, জাস্ট বেসিকটা বলা হয়েছে, বেসিকটাও বলা হয়নি এখনো, বেসিকটা বলা হয়েছে। এর পরের ক্লাসে আমি ইলেকট্রিক ফিল্ড শুধু তো চার্জের জন্য নয়, পয়েন্ট চার্জের জন্য নয়, ডিফারেন্ট শেপ হতে পারে, তাদের জন্য কিভাবে ইলেকট্রিক ফিল্ড বার হয় সেটা বলবো, আর ডাইপোল পড়বো তড়িৎ দ্বিমেরু।